আমন্ত্রণ এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার কত দূর। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ডাক্তার জাহিদুর রহমান, জাহিদ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ আমরা যেহেতু সংস্কার নিয়ে আলোচনা করব, তাই সব সংস্কার কমিশনের মোদ্দা কথা বলা যায় যে যেগুলো প্রথম দিকে গঠিত হয়েছিল 6টি গুরুত্বপূর্ণ, তার সবারই মেয়াদ বাড়ানো হয়েছে 15 জানুয়ারি পর্যন্ত। এই 2 সপ্তাহ মেয়াদের বাড়ানোর পেছনে কারণটা কি? যে কাজ শেষ করতে পারেনি সে কারণে? আমি যতদূর জানি যে আপনাদের কমিশন অনেকটা প্রস্তুতি ছিলেন, তারা বলেছিলেন যে আপনাদের যিনি চেয়ারম্যান যে বলেছিলেন যে এখানে একটা জিনিস একটু যোগ ডিসেম্বরেই দিবেন, কিন্তু দেরি হলো কেন? মানে আমরা অন্তত টাইম এক্সটেন্ড করতে বলিনি, এটা আমি কনফার্ম করছি, কারণ আমরা প্রস্তুত ছিলাম। আমরা খুবই টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা চেষ্টা করেছি যে 3 তারিখ আমাদের যে ডেডলাইন সর্বশেষ আমরা শুরু করেছি আসলে 3 তারিখে প্রজ্ঞাপনের তারিখ অনুযায়ী সেটা দিতে চেয়েছি। আর 15 তারিখও পুরো ঠিক না, ইনফ্যাক্ট একটা কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, সেটা 31 জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে। আমি ধারণা করি কারো এটা আসলে কমপ্লিট হয়নি, এবং আমার যেটা মনে হয় সরকার সেটার কারণেই একটা দুটো না করে গ্রসলি, এবং এটা আমি বলতে মানে দ্বিধা করব না যে সময়টা পাওয়াতে আমাদের রিপোর্টটা আর একটু রিফাইন করার, মানে সিদ্ধান্ত কি হয়েছে সেটা তো আসলে বলে দেয়াই যায়, কিন্তু এই যে আমরা সিদ্ধান্তগুলো বহু মানুষজনের সাথে কথা বললাম, কার কাছ থেকে কিভাবে পেয়েছি এবং কোন যুক্তির ভিত্তিতে এক্সিস্টিং সিস্টেমকে আমি চেঞ্জ করে নতুন একটা কিছু প্রপোজ করছি, সেটা তো যুক্তি নির্ধারণ করতে হবে। তো সেসব কাজ আমরা আর একটু স্মুথলি করতে পারবো, এটা সুবিধা হবে আর কি। আমরা যদি প্রশ্নপত্র ফাঁস চাই, জানতে চাই যে আসলে কি ধরনের নির্বাচন ব্যবস্থা, শেখ হাসিনার সাথে সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কারে মানুষের আস্থা তৈরি হবে কিনা, আমি আশা করি হবে। কিন্তু একটা কথা পুরনো, আমি আসলে খুব বেশি হাইপ তৈরি করতে প্রস্তুত না। মানে আমাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা পারসেপশন তৈরি হয়েছে, আমরা যদি খুব সুন্দর করে কিছু ডকুমেন্ট, মানে একটা কনস্টিটিউশন যদি খুব সুন্দর করে লিখে ফেলি, আমরা সুন্দর করে যদি অনেকগুলো আইন লিখে ফেলি, যেমন নির্বাচনে বিশেষ করে পার্লামেন্ট নির্বাচন হয় আরপিও বলে যে আইনটার উপরে ডিপেন্ড করে, ওর মধ্যে এটা সেটা করে ফেললাম। নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে আইনটা আছে, এবার তো ওটাতেই হলো, বিতর্ক আছে, আমরা সুন্দর একটা আইন লিখে ফেললাম। এগুলো করে ফেললে আসলে হয়ে যাবে আমি মনে করি না। আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনটা আমরা আশা করি ভালো হবে, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন, এবং আমরা এক্সপেক্ট করি যে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসবে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবাই তত্ত্বাবধায়ক সরকার চায়। আপার দল তো বহুদিন থেকে বলছেন তারা ভালো একটা নির্বাচন, তারা ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি। এমনকি আমি প্রায় বলছি, আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন, তারা যদি নিষিদ্ধ না হয়, তারা যদি নির্বাচন করতে চায়, এই নির্বাচনের পরের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় কিনা তাদেরকে জিজ্ঞেস করবেন। সো ওটা আসতে হবে এবং সরকারকে চাইতে হবে, কারণ বিশেষ করে লোকাল গভর্নমেন্ট নির্বাচন তো আমি কেউ বলছেন যে এই সরকার লোকাল গভর্নমেন্ট সব ইলেকশন করে ফেলুক, কিন্তু আমাদের ভবিষ্যতে আসলে দলীয় সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে। সো সরকারকে আসলে চাইতে হবে আমি নির্বাচনটা ঠিকঠাক মতো করব, না হয় আসলে আপনি যত কিছু লিখুন, যত আইন কানুন ঠিক করুন, হবে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রতিবেদন দেবে, সেটির উপরে আসলে কি সুষ্ঠু নির্বাচন নির্ভর করে কিনা সেটি যেমন জানতে চাই। পাশাপাশি আরও কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তাদের সঙ্গে আপনাদের একটা বৈঠক হওয়া প্রয়োজন কিনা? হয়েছে আমাদের চেয়ারম্যানদের মধ্যে, আর তার আগে আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা সব পুরো কমিশন সহ আমাদের মিটিং হয়েছিল। কিন্তু ওই যে বললাম যে সংস্কার প্রস্তাব আনলেন, সেটা কি ঠিকঠাক মতো কার্যকর হবে? একটা উদাহরণ দিই, ধরুন হলফনামা বেশ আগে ইনক্লুড করা হয়েছিল। হলফনামার মধ্যে একটা প্রবলেম ছিল, হাসানুর যে আমি ভুলে গেলাম ভূমি প্রতিমন্ত্রী, ওনার নাম কি, সাইফুজ্জামান চৌধুরী, ওনার বিদেশের সম্পদ উনি দেখাননি এবং উনি দাবি করলেন যে এখানে এরকম কিছু ছিল না। এই হলফনামাগুলো দেয়া হয়, কোনো সময় কি হলফনামা চেক করা হয়েছে? আচ্ছা ধরুন এবার আমরা আইনে কি করব, যে আমরা এই ছকটাও যদি চেঞ্জ করি না, বিদেশি সম্পত্তি আলাদাভাবেই আপনাকে দেখাতে হবে, দেখালেন। আমরা ধরুন আইনের মধ্যে প্রপোজ করলাম যে পরবর্তীতেও যদি কখনো আপনার এই হলফনামার সাথে প্রদর্শন করেন নাই এমন কোনো সম্পত্তি পাওয়া গেছে, আপনার সংসদ সদস্য পদ বাতিল হবে যে কোনো পর্যায়ে। এটা 2 বছর পর যদি প্রমাণিত হয়, 2 বছর পরও বাতিল হবে। ধরেন আমরা করলাম, এই আলাপ প্রচুর এসছে, কিন্তু ওটা তো কাউকে না কাউকে চেক করতে হবে, স্টেপ নিতে হবে। ওই সদিচ্ছা যদি না থাকে, ওই কাজ যদি তারা না করেন, তাহলে তো প্রবলেম হবেই। তো এই জন্য বলছি দুটোরই লাগবে। একটা হলো আবার আপনার কাউকে যদি ধরতে হয়, তার তো আইনও লাগবে। সো কেউ যদি কাজ করতে যায় তার আইন লাগবে, কিন্তু সদিচ্ছা যদি না থাকে, আবার আইন থাকলেও আসলে
কোনো লাভ নেই। আপনার যদি ইচ্ছে হয় কাউকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবেন, তাহলে আইনে কিছু লাগবে না। আপনাকে তুলে নিয়ে শুভে সাদেকের সময় অস্ত্র উদ্ধারে যাবে, গুলি করবে, পুলিশ গুলি করবে, মাঝখানে আপনি মারা যাবেন। সো উনারা আইন টাইনে লাগে না, কারণ ওনার ইচ্ছা হচ্ছে উনি এটা করবেন। তো ব্যাপারটা এইরকমই আর কি। সো আমাদের দুটো, এবং আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশের সরকার শেখ হাসিনার পতন দেখে, পরিণতি দেখে তারা শিখবেন, তারা নির্বাচনকে আর অন্তত ম্যানিপুলেট করার চেষ্টা করবেন। জাহিদ ভাই, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে সংস্কার নিয়ে, কিন্তু একই সঙ্গে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি এই কমিশনে রাখা হতো সেক্ষেত্রে বিষয়টা আরো একটু সহজ হতো না? না, সহজ হতো আপনার কি না। মনে হয় কি এটি একটা মতবিরোধের জায়গা না, তৈরি করবে সহজ কিনা? হতো না। সহজ হতো না কেন, আমি সেটা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নিয়েছি। আমরা লিখিত মতামত নেওয়াটা সরকারই আমাদেরকে বলেছেন, এটা হলো প্রধান কথা। কারণ সরকার চান না আমরা ডায়ালগ করি, কারণ ডায়ালগটা সরকার করতে চেয়েছেন। এখন প্রত্যেকটা দলের তো আসলে চিন্তা বা হিসাব একই রকম না। ইভেন রাষ্ট্রের জন্য কল্যাণকর কোনো কিছু কোনো দলের কাছে মনে হতে পারে এটা ভালো না, ফলে ওই সমস্যা হবে। আমরা রেদার যেটা মনে করছি, এই যে সংস্কার কমিশন আমাদেরটা না, সবাই যেটা করেছে প্রত্যেকেরটাও, সবগুলো তো এখন হবে না, কিন্তু ভবিষ্যতের জন্য যাতে একটা ডকুমেন্ট হয়ে থাকে যে আমরা এই কাজটা করতে চাই। তো ওই রকম একটা রিপোর্ট তৈরি কঠিন হতো যদি আপনি প্রথমেই তাদেরকে রেখে তাদের সাথে ওখানেই কাজটা শেষ করতে। এটা হলো, এবং ইন্টারেস্টিং, তাতে সমস্যা নাই তো। আমাদের প্রধান উপদেষ্টা তো বলেন নাই যে রিপোর্ট পাবে আমি ওইটাই ইমপ্লিমেন্ট করে দেবো। উনি বলছেন উনি ডায়ালগ করবেন, যতটুকু অ্যাগ্রি করবে ততটুকু করবেন। এমনকি অ্যাগ্রি যদি না করেন, উনি এভাবেও বলেছেন, তাহলে নির্বাচন দিয়ে দেবো। উনি নির্বাচন কিন্তু দুটো ডেট জানাচ্ছেন, যদি তেমন কোনো সংস্কারে রাজি না হয় আমরা ভোটার তালিকা থেকে শুরু করে বাকি কাজ করে করে এই বছরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। আর বেসিক কিছু সংস্কার যদি রাজি হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি। সো রাজনৈতিক দল যদি মনে করে যে এটা তারা কিছুই মানবেন না, তাতে তো সমস্যা নেই। না, এখন যে সংখ্যাটা আপনি করলেন যে তারা আগে থাকলে এই সমস্যা হতে পারতো, পরে গিয়ে তো একই মতবিরোধ তৈরি হতে পারে যখন আপনারা আলোচনা করবেন। পারে, কিন্তু এই ডকুমেন্টটা তৈরি হতো না। আমি সবার কথা বলছি না, আমরা প্রায় স্টেক হোল্ডার বলতে কাদেরকে বুঝি? আমরা বুঝি হলো মানে যারা নির্বাচন করেছেন, যারা নির্বাচন পরিচালনা করেন, যারা ভোট করেন, এরা, সাংবাদিক যারা নির্বাচন কভার করেন, নির্বাচন স্পেশালিস্ট, নারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিভাগে আমরা গেছি। কিন্তু মজার ব্যাপার হলো, যেটাকে আমি খুব সিরিয়াসলি কোট করতে চাই, আমরা কিন্তু বিদেশিদের সাথে কথা বলেছি যারা বিদেশে আছেন, এবং মানুষের মতামত চেয়েছে সাধারণ মানুষ। আমাদের একটা ইমেইল আইডি আছে, ওয়েবসাইটে ইমেইল করতে বলেছি, আমাদের ফেসবুকে হাজার হাজার মন্তব্য পড়েছে এবং খুব চমৎকার সব কথাবার্তা আছে। বিলিভ মি, আমরা ভাবছিলাম যে দায় সারা কথা লিখবে, মানে আমরা আমাদের রিপোর্টে এগুলো সংযুক্ত করে রাখতে চাই, কিন্তু পুরোটা দেওয়া যাবে না, এটা প্রিন্ট করা কঠিন। আমরা সফট কপি হলেও এটা প্রিজার্ভ করব, যে এই দেশের সাধারণ নাগরিকরা, আমরা যাদেরকে মনে করি যে বিশেষজ্ঞরাই সব বোঝে, একদম ভুল কথা, দুর্দান্ত সম্মত। সো এদের যে সবার ইনপুট আসলো, সেগুলো তো আমাদেরকে ইভ্যালুয়েট করার চেষ্টা করতে হবে। তো ওইটুকু অন্তত ডকুমেন্ট হিসাবে থাকবে। আজকে থেকে 5 বছর পরে, 10 বছর পরেও তো আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলাপ হবে, সো দ্যাট ওখানে একটা রেফারেন্স থাকবে। এটা জাহিদ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। নীলুফার চৌধুরী মনিয়াপা, যেটি জাহিদ ভাই বলছিলেন যে একটা প্রস্তাবনা তারা দিতে চায়, রাজনৈতিক দলগুলো যদি মতবিরোধ হয় বা না মানে সেটি ছাড়াও নির্বাচন হতে পারে, মাননীয় প্রধান উপদেষ্টা তেমন ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর বাইরে বা রাজনৈতিক দলগুলোর সাথে মতবিরোধ হতে পারে এমন কোনো প্রস্তাবনা কি আসার শঙ্কা আছে, বা রাজনৈতিক দলগুলো মনে করে যে এরকম কিছু হয়তো দেওয়া হতে পারে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ। দেখেন, সবটাই হতে পারে। রাজনীতিবিদদের সম্পূর্ণ পক্ষেও হতে পারে, আবার বিপক্ষেও হতে পারে কারো কারো, আবার সবারই বিপক্ষে হতে পারে। যারা এইসব সংস্কার লেখার সাথে জড়িত তারাই বলতে পারবে, যে কারণ তারা যেভাবেই তাদেরকে সিগনেচার নিক না কেন, তারা রাজনীতিবিদরা কিন্তু অন্ধকারেই আছে, তাদের সাথে কিন্তু আলোচনা করা হয় নাই। সো যে জিনিসটা আলোচনা করা হয় না, আমার ধারণা, আমার মত এরকম যে এটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে কাদের উপর? রাজনীতিবিদদের উপর। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করেই করলে সবচেয়ে ভালো হতো। টাইমটা নিয়ে একদিন ধরেন আপনি 5 ঘন্টা বসে আপনি সংস্কারের কাজ করছেন, আর 1 ঘন্টা যোগ করে বা 4 ঘন্টা সংস্কারের কাজ করে 1 ঘন্টা যাদের জন্য করছেন তাদের সঙ্গে আলোচনা করলে এটা সুখদায়ক হতো, ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা ছিল। এখন ডিপেন্ড করবে যে ক্ষমতায় কারা আসবে, তাদের কতটুকু অনুকূলে যাবে, প্রতিকূলে যাবে। আমি কিন্তু বিএনপির কথা মনে করে এই কথাটা বলছি না, আমি বাংলাদেশের কথা মনে করে এই কথাটা বলছি। যখন যেটা একটা সরকার হয়ে গেলে তারা কিন্তু তাদের সুবিধাটাও খুঁজবে, সেই খোঁজার সঙ্গে কতটা মিল হয়েছে হবে, তারপরে কিন্তু হা জয়যুক্ত হয়েছে হবে, হা জয়যুক্ত হয়েছে হবে।
নইলে কিন্তু না জয়যুক্ত হয়েছে, এটাও হতে পারে। তো এটা এই টাইপের হয়তো এত বৃহদায়কারে হয় না, এই ছোট ছোট করে এর আগেও কিন্তু হয়েছে, এর আগেও হয়েছে। এবং তখনও কিন্তু অনেক কিছু, লাইক আমি একটা সংস্কারের কথা বলি, আপনার ১/১১ যে একটা সব দলই কিন্তু মেনে নিয়েছিল যে নারীর ক্ষমতায়ন, আমি একজন নারী সেই হিসেবেই কথা বলছি, ২০২০ নাগাদ ৩৩% নারী প্রতিনিধিত্ব করবে, মানে তৃণমূল থেকে যে কোনো কমিটিতে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত প্রতিনিধিত্ব করবে। তারা কিন্তু প্রত্যেকেই ৮-এর ইলেকশনের আগে কথা দিয়েছিল এবং সে মোতাবেক প্রথমভাবে আমি যতটুকু জানি আমি ওইটুকু বলছি, নারীদের একটা 10% আনুপাতিক হার দিয়ে কিন্তু নির্বাচন কমিশনে ওটা জমাও হয়েছিল প্রত্যেকেই তার দলের কমিটিতে। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড, এটা কিন্তু যে নারীকে দেওয়া হয়েছে বা হয়েছিল তারা কেউই জানে নাই কাকে দেওয়া হয়েছিল ওই টাইমটায়। পরবর্তীতে কিন্তু আর ওইটার কোনো বাদ বিচার ছিল না। এবং ২০২০ সালে কিন্তু কোনো দলের সঙ্গে কারো অনেক দলের মিল নাই, এবং স্বৈরাচার সরকার যেটা ছিল ফ্যাসিস্ট, তাদের সঙ্গে তো কারো মিল হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এই একটা জায়গায় কিন্তু সবাই ওইখানে কেউই কিন্তু পূর্ণাঙ্গ কিছুই করতে পারে নাই। দেখেন এইখানে কিন্তু এটা অবাক। আমি নারী হিসেবে বলছি তা না, আমি হয়তো পুরুষ হলেও এটাই বলতাম কিংবা বলতাম না, আমি জানি না। এখনও যদি আপনি ওই জায়গায় যান, আপনার এটা কিন্তু আমি দেখালাম যে যার যার স্বার্থ অনুযায়ী, আগামী দিনের স্বার্থ অনুযায়ী এই সরকারটা কিন্তু লোভনীয় সরকার হবে না যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে। কারণ পেইন কিন্তু এই সরকারও দিয়েছে এবং আরও যে দিবে না তার কোনো নিশ্চয়তা নাই। এবং কতটুকু পর্যন্ত পেইন দিতে পারে, এখন লেবার পেইনের চেয়ে বেশি হবে কিনা আমি জানি না, পেইন দিতে পারে এটা তারাই জানে। তো কারো বিদায়টাই কিন্তু খুব বেশি সুখকর হয় না। তো এই দুঃখের স্মৃতি থেকে কতটুকু মানবে সেটাও একটা ব্যাপার। এই জন্য বলছি যে সংস্কারগুলো যদি রাজনীতিবিদদের প্রতিনিধি ২-১টা করে নিয়ে যদি তাদের সঙ্গে কথা বলে যদি করা হতো, প্রত্যেকটা ব্যাপারে একটা কথা ছিল। দ্বিতীয়ত সংস্কারের সঙ্গে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্কই নেই। সংস্কারের গতিতে চলতে পারে একমাত্র নির্বাচন বিষয়ে সংস্কারটা ছাড়া। জি, জাহিদ ভাই যেটা সদস্য সেটা দরকার, সেটা তো এখন জাহিদ ভাই সদস্য হোক আর আরেক ভাই সদস্য হোক, ঘটনা কিন্তু একই। তো সেইটার উনি কি বললেন, উনি কিন্তু রেডি, প্রিপারেড। কি জন্য দেরি হলো তা জানতে পারলেন না উনি। তো তাহলে প্রিপারেড একটা জিনিস, তারপরে ধরেন জাস্টিফাইয়ের ব্যাপার আছে, আরও 2 মাস ধরেন জাস্টিফাইয়ের জন্য ছেড়ে দিলাম, তাহলে কি মার্চ পর্যন্ত হয়ে গেল। তো মার্চ পর্যন্ত হওয়ার পরে আপনার সংস্কার প্রাথমিকভাবে কমপ্লিট, তাহলে ইলেকশনে মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে এই বছরই আমি বলি হোয়াই নট দিলে সমস্যাটা কোথায়? ইলেকশন তো দেওয়া যেতেই পারে। নির্বাচনের আপনার আছেটা কি? আপনি নির্বাচনে ওই সংস্কার জোড়া দিবে আর সঙ্গে আপনার নতুন ভোটার আর যারা মারা গেছে, এটার জন্য কিন্তু প্রত্যেকটা ভোটার, যারা ভোটার হয়, ভোটার হোক বা না হোক, এখন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র প্রত্যেকের কিন্তু এনআইডি দরকার। তার প্রয়োজনে কিন্তু সে 17 বছর 6 মাস থেকে এনআইডির পিছনে দৌড়ানো শুরু করে। তো তার প্রয়োজনে সে এনআইডিতে নাম লিখেছে। এনআইডির সঙ্গে নির্বাচন কমিশনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, সেখান থেকে তো নিলেই আপনার হয়ে যাচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, এইখানে মৃত ব্যক্তিদের লিস্ট একটা আছে প্রত্যেকটা এলাকায়। সেই লিস্ট ধরলেই কিন্তু আপনার মৃত ব্যক্তিরা আর ভোট দিতে কষ্ট করে আসতে হবে না, তাদের কিন্তু আমরা বাদ দিতে পারবো। এইটুকু করার জন্য খুব বেশি তো এটার তো প্রত্যেকটা সেক্টর আছে, যার যার সেক্টরে কাজ করলে কিন্তু এটা দেরি হওয়ার কথা না। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে যদি ভোট করতে পারত, তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন অবস্থা দেশ থাকে, এখনও তো দেশ ওরকমই হতে পারে যে হ্যান্ডসগুলো দুর্বল হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু সবগুলো হ্যান্ডস তো আছে, তো ভোট করতে তো সমস্যা হওয়ার কথা না। তাহলে কেন ভোট করার জন্য এত গড়িমসি? আমি এটা মনে করি যে সংস্কারের গতিতে চলুক, ভোটের গতিতে চলুক, তাহলে তো কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারাই যখন ক্ষমতায় আসছে, ক্ষমতার স্বাদটা একটা মারাত্মক। তার মানে কি সংস্কারের উছিলায় কি কালক্ষেপণ করা হচ্ছে এরকম অভিযোগ শুনি? রাজনৈতিক দলগুলো বলছেন যে দেরি করলে এটি মেনে নেওয়া হবে না, আজও বলেছেন অনেকেই। আপনি মনে করেন কালক্ষেপণ হচ্ছে কিনা, আপনার প্রত্যেকটা উপদেষ্টাদের কথোপকথনগুলো জোড়া দিলেই তো আপনি পেয়ে যান। একজন যদি বলে 25-এর শেষে, আরেকজন বলে সাথে সাথে, যে এটা কিন্তু ওনার কথা, এটা আমাদের কথা না।
হ্যাঁ, আমাদের সবাই মিলে যখন কথা হবে তখন বলা যাবে। আবার একজন তখনই আর তার 2 দিন পরে আবার বলে যে এই নির্বাচনের কথা বললে আমাদের কাজের বিঘ্ন ঘটে। তোমাদের তো সব কাজ করার কথা না, বিঘ্নতার কি আছে? তোমরা বাজারের অগ্নিমূল্য কমাতে পেরেছো, পারো নাই। তোমরা আইন শৃঙ্খলা, আইনের অনুশাসন বাড়াতে পেরেছো, পারো নাই। তোমরা অন্য পুলিশদের ব্যাপার, এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছো, ওইভাবে পারো নাই। মব জাস্টিস মানুষের হাতে হাতে এখন। তাহলে ক্ষমতার কালোক্ষেপণের দরকারটা কি তোমাদের? তোমরা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের ঘাড়ের উপর এই দায়টা চাপাইতে পারো, কিন্তু সেটা তো পারবে না। প্রত্যেকটা মানুষ ক্ষমতার, এই যে ছোট ছোট পোলাপান যারা এই যে বৈষম্য বিরোধী, তাদের যে মানে সরকারি গার্ড অফ অনার, এইসব দেখলে তাদের মধ্যেও তো তেল জমে যাচ্ছে। তাদেরও যে খাতির, আজকে এক গাড়ি তো কালকে এক গাড়ি, আবার গাড়িও না, 100 টাকার কম্বল দেওয়ার জন্য 28 বার একদিনে হেলিকপ্টারে উঠতে হবে। যে ছেলেটা বা মেয়েটা একটা সময় 5 টাকা বাঁচানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত পর্যন্ত হেঁটে গেছে, যে লোকাল বাসে উঠে নাই, সেই মানুষটা এখন 28 বার হেলিকপ্টার চেঞ্জ করার জন্য যদি মেন্টালিটি থাকে, তাহলে আপনার বোঝা যায় যে কেন ক্ষমতা তারা চেঞ্জ করবে। এই জায়গা থেকেই তো আমরা বলতে পারি যে এইগুলা আসলে চাপ ছাড়া, চাপের বাইরে এটা হবে না। যে কারণে আপনি দেখেন বিএনপি প্রথমবার বলেছে সুন্দর করে, যৌক্তিক সময়, ভদ্র ভাষায়, তারাও উপেক্ষা করে গেছে, এই ভদ্র ভাষা তাদের কানে দিয়ে ঢুকেই নাই। তারপরে বলেছে রোড ম্যাপ, সেটাও ভদ্র ভাষা, সেটাও ঢুকে নাই। এরপরে বলেছে নির্বাচন, তারপরে যখন সবাই মানে নির্বাচন একটা বলছে, এখন একটা অ্যাপ্রক্সিমেট টাইম দিয়েছে। এটাকে কিন্তু আমরা ডেট বলতে পারি না। তো চিফ অ্যাডভাইজার যেটা বলে, তার সচিব তার চেয়ে 1 গুণ বাড়িয়ে বলে। এই অবস্থার মধ্যে আপনার নির্বাচনটা আসলে আমরা দেখি তারা কি করে। নীলুফা আপা, আপনার কাছে আমি আবার আসবো। মনি আপা, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সংস্কার কতদূর, আপনি জানেন যে যেটি জাহিদ ভাই বলছিলেন যে 5টি সংস্কার কমিশনের মেয়াদ 15 জানুয়ারি, একটির মেয়াদ 31 জানুয়ারি, সেটি হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। যেটি বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে আমরা যদি একদম শুরুতেই বলি যে 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, তার পরবর্তী বিচার ব্যবস্থা আর আগের বিচার ব্যবস্থা আপনি কোনো তফাৎ দেখতে পান কিনা? এখানে আসলে সংস্কারের ক্ষেত্রে যে মোটা দাগে যে বিষয়গুলো আসা উচিত ছিল, তার একটা রিহার্সেলও তো হতে পারতো এই সময়ে, সেটি হয়েছে কিনা? আপনি দুটি প্রশ্ন। প্রথম হলো সবাইকে শুভেচ্ছা, যারা আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ। দেখুন, বিচার বিভাগের ব্যাপারে একটা প্রত্যাশা ছিল 5ই আগস্টের পরিবর্তনের পরে যে আমরা এই ধরনের একটা বিচার বিভাগ পাবো যারা নাকি মেরুদণ্ড সোজা রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এবং সংবিধানের যে ওথ তারা নিয়েছেন, শপথ, যে তারা রাগান্বিত হয়ে বা প্রভাবিত হয়ে বা কাউকে ফেভার করে কোনো কিছু করবেন না, সেইভাবে তারা বিচার করবেন, সেইটাই কথা ছিল। কিন্তু আমরা 5ই আগস্টের পরের ঘটনাগুলি যদি আমি দেখি, তাহলে মনে হবে যে আমরা পরিবর্তনের যে প্রত্যাশা করেছিলাম তার কিছুই আমরা পাইনি। আমি একটা উদাহরণ আপনাকে দেই। বিচার মানে কি? বিচারটা হলো আদালত করবেন, সেখানে আদালতে আইনজীবী থাকবেন, আসামি পক্ষেরও থাকবেন এবং বাদী পক্ষেরও থাকবেন। এটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস। যে আসামি রেপ করেছে অথবা হত্যা করেছে, সে আসামির পক্ষেও আইনজীবী কোর্টে স্বাধীনভাবে তার প্রফেশনটা করতে পারে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখছি আইনজীবীরা সেটা করতে পারছেন না। ইভেন কি কোনো ক্ষেত্রে আমরা দেখছি আইনজীবীদেরকে থ্রেট দেওয়া হচ্ছে এবং আইনজীবীদেরকে মারধরও করা হচ্ছে। এটা হলো একটা পার্ট। দ্বিতীয় একটা পার্ট আপনি দেখেছেন নিশ্চয়ই পত্রপত্রিকায়, চিটাগাং, খুলনা, বিভিন্ন জায়গায় বিচারকরা যখন জিজ্ঞেস করছে, ধরেন একটা মামলা নিয়ে গেল 400 আসামি, বিচারক যখন জিজ্ঞেস করে যে আপনি আসামিদের নাম বলেন, তখন সে বলতে পারছে না। তখন বলতে না পারার পরে বিচারক বলছে আপনি আসামির নাম বলতে না পারলে আমি অর্ডার দেব না। তখন সে নেমে যেতে চাচ্ছে, কিন্তু তখন বাদীপক্ষ তাকে প্রেশার দিয়ে বলছে আপনাকে এখনই অর্ডার দিতে হবে, এবং সেটি মিডিয়া এসছে, এবং বাধ্য হয়ে কিন্তু উনি অর্ডার দিয়েছেন যে মামলাটা তদন্তের জন্য অমুক থানায় দেওয়া হলো। এরকম অনেকগুলো ঘটনা এসছে। আপনি আসেন, এটা হলো নিম্ন আদালতের কথা। এরপরে আপনি ধরেন যে কোনো আসামি গ্রেপ্তার হলেই, আগে যেমন আওয়ামী লীগের আমলে বিএনপির যখন আসামিরা গ্রেপ্তার হতো, ওই ধরেন ফখরুল ইসলাম আলমগীর বা ধরেন আসাদুজ্জামান রিপন বা ধরেন যে কোনো লোক, তখন আমরা বলে দিতে পারতাম যে ধরার সাথে সাথেই কোর্টে গেলে 10 দিন রিমান্ড। এটা একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলে বলে দিত যে রিমান্ড 10 দিন হয়ে যাবে। আজকে কি কোনো পরিবর্তন হয়েছে? আজকে কোনো আসামি গ্রেপ্তার হলে কি আপনি শুনেছেন যে 10 দিনের কমে রিমান্ড দেওয়া হচ্ছে? তা কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ আজকেও কিন্তু ওই রিকশাওয়ালাই আসামি ধরলেই বুঝতে পারে, বলে দিতে পারে যে আজকে 10 দিনের রিমান্ড হয়ে যাবে।
তো সেক্ষেত্রে আমরা 5ই আগস্টের পরে বিচার বিভাগের পরিবর্তনের যে প্রত্যাশা সেটা কি আমাদের পূরণ হলো? এটি হলো নিম্ন আদালতের অবস্থা। উচ্চ আদালত যদি বলি, আপনি ধরেন উচ্চ আদালতের আমরা একটা পরিবর্তন হয়েছে, যদিও পরিবর্তনটা আপনার সাংবিধানিকভাবে হতে পারতো বা যে কোনোভাবেই হোক, প্রেশারাইজ করে হোক পদত্যাগ হয়েছে এবং নতুন করে গঠন করা হয়েছে। তা আমাদের প্রত্যাশা ছিল একদম প্রথম থেকে, আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি বা যারা কমিশনে আছেন বিচারক, অনেকেই এটা অভিজ্ঞতা আছে জানেন, আমাদের সমস্যা খুব অল্প কয়েকটা। এই অল্প কয়েকটা সমস্যাটা কি, সেটা হলো যে বিচার বিভাগের উপরে যে কর্তৃত্ব খাটানো সরকারের, এটা একমাত্র সুযোগ হলো আইন মন্ত্রণালয় এবং নিয়োগ প্রক্রিয়া। এই দুইটাই হলো একমাত্র কর্তৃত্ব। অর্থাৎ আপনাকে যখন নিয়োগ দিবে তখন তার একটা ক্ষমতা, কাকে নিয়োগ দিবে তখন তার পিছে পিছে ঘুরতে হয়। তো যারা পিছে পিছে ঘুরেন তখন তারা দেখেন যে তার ক্ষমতাটা প্রয়োগ করা হয়, এই মধ্য দিয়ে তখন এমন লোকগুলো তার কাছে যান যাদের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, এবং বিচারক হওয়ার পরেও সে ওই যে নিয়োগের যে সূত্র, তাকে যে ফেভার করলো, নিয়োগটা দিল, ওইটির একটি প্রতিদান সে দেওয়ার চেষ্টা করে। এক সেকেন্ডে হলো যখন আপনি নিয়োগ পেলেন হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্ট ডিভিশন থেকে আপিল বিভাগে আপনি যখন যাবেন তখন সেখানে আপনার যোগ্যতা, আমাদের সংবিধানের কথা ছিল যে যোগ্যতা, এবং আপনার যদি কোনো রকমের করাপশনের এলিগেশন না থাকে, আপনার যদি অযোগ্যতা না থাকে, তাহলে ইউ উইল বি এন্টাইটেল টু গো টু দ্য অ্যাপিলেট ডিভিশন, এই তো। কিন্তু সেখানে আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে কোন লোকগুলোকে নেওয়া হবে সেটা আগের সরকারের সময় 1 বছর 2 বছর থেকে অ্যাপিল বিভাগের জাজ নাই, 5 জন মাত্র জাজ, তারপরে তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হলো তারা দেখছে যে এই 1-2 বছর ধরে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে বিচারকরা যাতে মনে করে, বিশেষ করে আপনি জানেন যে যেখানে যে প্রফেশনে থাকুক তার কিন্তু একটু উপরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, এটা একটা স্বাভাবিক সহজাত মানবিক মানুষের চিন্তা। তো তখন এই চিন্তা করে যে যখন নেওয়ার ক্ষেত্রে হয় তখন দেখা গেল যে আইন মন্ত্রণালয় থেকে যে ফাইল প্রসিড করবে সেখানে কারা কোন রায় দিল, কোন অর্ডার দিল, কোন অর্ডারে সরকার সংক্ষুব্ধ হলো, সরকারের বিপক্ষে গেল, এগুলো তারা অ্যানালাইসিস করে তারপরে তাদেরকে সেই নিয়োগটা দেওয়া হতো। এবং সেখানে তখন এই নিয়োগের প্রেক্ষিতে যেটা হলো, আলটিমেটলি বিচারকরা সবাই তখন একটা লাইনে চলে গেল যে না, ওই ধরনের রায় দিয়ে আমরা কতটা বিপদে পড়বো। আপনি জানেন যে ষোড়শ সংশোধনী মামলা যেটা আমি করেছিলাম, সেই মামলায় একটা রায় হওয়ার পরে একজন প্রধান বিচারপতিকে কিন্তু দেশ ছাড়া হতে হলো, তাই না? এই দেশ ছাড়ার পরে আর কোনো বিচারকের কি কোনো সাহস হবে একটা রায় দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার? এটা কোনো সুযোগ ছিল না। ওখানে তো বিচার বিভাগের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, এবং সেটির পরিবর্তন আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে। এখন আজকে কি হয়েছে? আজকে ধরেন এই যে 20 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে 1 লক্ষ লোকের বিরুদ্ধে ধরেন মামলা আপনার চলতে পারে, ধরেন আওয়ামী লীগের যত নেতা ঠেতা আছে, একদম প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই, কিন্তু আর 19 লক্ষ লোক তো সাধারণ লোক, তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে। ইভেন কি তাদেরও না, আওয়ামী লীগের লোকেরও তো বিচার পাওয়ার অধিকার আছে। এই বিএনপির সময় বিএনপির নেতাদের উপরে আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করেছে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর কিন্তু হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন না। তা এইগুলো ঘটনা তো ঘটেছে। এখন ঘটনা হলো যে আজকে ধরেন এই আওয়ামী লীগের যারা আসামি আছে তাদেরও তো বিচার পাওয়ার অধিকার আছে, তো সেই বিচারটা কি তারা পাচ্ছে? তারা পাচ্ছে না, আমরা বাদ দিলাম, তাদের কথা আমরা আলোচনা আনলাম না, যেহেতু তাদের নিয়ে একটা বিতর্ক। তারা গত সরকারের সময় তারা অনেক কিছু করেছে যেটা আমার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, গুম খুন বলেন, নির্বাচন ধ্বংস বলেন, প্রশাসন ধ্বংস, প্রতিষ্ঠান ধ্বংস, সবগুলো অভিযোগ। এই জন্য তাদের কথা আমি ধরেন বাদই দিলাম। ওই যে 19 লক্ষ লোক যারা নাকি সাধারণ লোক আসামি আছে, তাদের তো জামিন পাওয়ার অধিকার আছে। আজকে আদালত, অনেকগুলো কোর্টের দায়িত্ব আছে বিচার করার, কিন্তু সেখানে আজকেও আমরা আবেদন নিয়ে গিয়েছিলাম, তারা শুনবেন না এটা। তাহলে সেক্ষেত্রে বিচারটা কি আমরা পাচ্ছি? এই বিষয়টা তো আমার মনে অবশ্যই প্রশ্ন আসবে, এবং যদি সেটা না পাই তাহলে এই যে প্রত্যাশা আপনার 5ই আগস্টের পরে বিচার বিভাগ আমরা একটা খুব ভালো অবস্থানে পাবো, তাহলে সেই প্রত্যাশা কি পূরণ হলো কিনা সেটা একটা। তবে একটা কথা আছে, সেখানে হলো এখনো আমাদের সময়টা শেষ হয়ে যায়নি, এখনো সময়টা আছে। আমরা আশা করব যে সরকার বিভিন্নভাবে যেন সেইটা ব্যবস্থা করে। বিরতি শেষে শুনবো যে আগে তো একজনের কথায় বিচার বিভাগ চলতে, এখন কার কথায় চলে সেটি। এখন বললাম যে বিচার বিভাগ, এদেশের মানুষ সব জায়গায় আপনি দেখবেন যে কোনো কিছু চলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক মামলায় কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কি তাদেরকে ফোন করতো যে এইটা এইভাবে রায় দিতে হবে, করতো না। এটা সিচুয়েশন এমনভাবে মেড আপ করা হয়েছে যে উনি নিজের ইচ্ছাই ওইটা দিত। তো এখনও আপনার বলেন সিচুয়েশনই এমন মেক করা আছে। এখন কি আপনি ধরেন একটা কথা আপনাকে সিম্পল বলি, এই যে লালবাগ থানায় একটা মামলা নিতে গেল, ওসি বলল যে আপনি মামলা দিচ্ছেন, এই কারে কারে আসামি করছেন, ঘটনা এখানে ওইখানের লোকজনকে দিচ্ছেন।
তো সেক্ষেত্রে ওসি যখন মামলা নিতে চাইলো না, ওখানে সমন্বয় একটা 10,000 ছাত্র নিয়ে জমায়েত হলো, তখন বাধ্য হয়ে ওসি তখন মামলাটা নিল। তো এখন ওই সিচুয়েশন আপনি কী বলবেন? এটা কি একটা স্বাভাবিক পরিস্থিতিকে কন্ট্রোল করে না? আসেন একটু শেষ করেন না। এই যে আমাদের যাত্রাবাড়িতে যে একটা কলেজে আক্রমণ হলো, কি বললেন একজন উপদেষ্টা দেখতে বলছে, যদি পুলিশ এটা নিরোধ করতে যাইতো তাহলে আরও অনেক বড় ক্ষতি হতো। তার মানে পুলিশের দায়িত্ব হলে আইন শৃঙ্খলা রক্ষা করা। যখন আপনি পুরান ঢাকা থেকে প্রস্তুতি নিয়ে আগের দিন ঘোষণা দিয়ে আর একটা কলেজে 3-5 কিলোমিটার দূরে আপনি যাচ্ছেন, সেটি আপনি প্রতিরোধ করলেন না কেন? ওদের একটা শক্তি আছে। তাহলে বর্তমানে একটা পরিস্থিতি মানুষের মনে এমন আসছে, আজকে কোনো যারা শক্তিশালী প্রতিষ্ঠান আছে কারো বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। আজকে যদি ঢাকা কলেজের ছেলেরা একটা জিনিস বলে যে এইটা আমরা মানি না, কোনো সরকারের ক্ষমতা নাই তারা সেইটা মানবে না এইটা বলার কারণ হলো তারা এমন একটা পরিস্থিতি তারা ক্ষমতা এসছে। এবং সেই কারণে দেখেন প্রত্যেকটা মোবের ক্ষেত্রে এই যে 35 বছর বয়স চাকরিদের প্রধান উপদেষ্টা করে সব যেয়ে বসলো, বৈশে তারা করলো, তো বয়সটা তারা বাড়াই দিল। বিসিএস বাতিল করতে হবে, বাতিল করে দিল। অর্থাৎ যেখানে আপনি ফোর্স করছেন সেই ফোর্সের কারণে সরকার নতজানু হয়ে তাকে কাজ করতে হচ্ছে, যার ফলে হয়েছে কি আইন শৃঙ্খলা রক্ষা করে পরিস্থিতি আপনি উন্নতি করতে পারছেন না। কেন উন্নতি করে পারবেন না? কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যদি উন্নতি করতে হয় তাহলে আপনাকে তো একটু শক্ত হতে হবে। আপনি তো শক্ত হতে পারছেন না, যেহেতু শক্ত হতে পারছেন না অতএব কোনো জায়গায় আপনি তেমন কিছু অর্জন করা সম্ভব না। বিরতি নিতে চাই, বিরতি পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান যেটি নিয়ে আলোচনা করছিলাম, নীলুফার চৌধুরী মনি যেটি বললেন যে আসলে সব কিছু শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই করবেন বা রাজনীতির উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে, যে প্রস্তাবনায় আসুক না কেন। তাই রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন খুব বেশি প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক যে ভবিষ্যৎ, যেখানে সংস্কার হয়ে একটা ভালো জায়গায় আপনারা নিতে চান, এই মুহূর্তে আসলে বাংলাদেশের রাজনীতির সিচুয়েশন আপনার কাছে যেটা জানতে চাই যে আসলে কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ। আপনার সাথে আমি একেবারেই একমত যে ইভেন ধরুন রাজনৈতিক দল একদম কিছু করতে চাইলো না, এরপর আমরা খুবই গায়ের জোরে বললাম না সংস্কার খেতেই হবে, বাচ্চাদের ওষুধ খাওয়ানোর মতো নাক টিপে ধরে খাইয়ে দিলাম সংস্কার, এটা কাজ করে না। আমি একটা উদাহরণ দিই, না ভোট অপশন ছিল 1/11 সময় আরপিও সংশোধন করে, ইট ওয়াজ নট এ ব্যাড ওয়ান, খারাপ ছিল না কনসেপ্টটা। মানে আমাদের না ভোট একটু কি বলবো মানে নির্দোষ টাইপের ছিল। না ভোট দু রকম আছে পৃথিবীতে, একটা হচ্ছে এরকম যে থাকবে যত না ভোটে যতই ভোট হোক ভোট হয়ে যাবে, এটা একটা সিম্বলিক ভ্যালু আছে যে এত মানুষ না ভোট দিয়েছে, আমাদের এরকম ছিল। কোনো কোনো জায়গায় আবার আরেক রকম না ভোট আছে, যত প্রার্থী আছে প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন, ধরলাম একজন 2.5 লাখ ভোট পেল, না ভোট 2,60,000 পেল, না ভোট যদি বেশি হয় সর্বোচ্চ প্রার্থীর চাইতে ওই ভোট ক্যান্সেল আবার হবে। আমাদের ওইটা ছিল না, কিন্তু এই যে সিম্বলিক না ভোটও আমাদের দলগুলো পছন্দ করে নাই। ফলে যেটা হলো 8 সালের নির্বাচনে না ভোট ছিল, কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ এটা বাতিল করার স্টেপ নিল এবং বিএনপি অনেক কিছুতে প্রতিবাদ করে, কিন্তু তখন প্রতিবাদ করে নাই, তারাও চাইলো এটা বাতিল হয়ে যাক, বাতিল হয়ে গেল। না ভোটটা যদি থাকতো অন্তত খেয়াল করুন 14 সালে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কনসেপ্টটাই হাস্যকর কনসেপ্ট। এই জিনিসটা কিন্তু ঠেকানো যেত। একজন প্রার্থী যদি থাকে, নাও কিন্তু একটা প্রার্থী, সো ভোট হতে হবে, কোনো দিন আর আপনার হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না। সো আপনি যদি ভালো জিনিসও আসলে যদি একমত করতে না পারেন, আসলে এটা লাভ নাই। সেই জন্য আমাদের রেদার রাজনৈতিক দলের সাথে কথা বলা এবং তাদের উপর চাপ তৈরি করা। এই চাপটা কে তৈরি করে? সরকার, অন্তর্বর্তী সরকার? না, জনগণ। ধরলাম এবার হলো না, অনেক সংস্কার পদক্ষেপ, পরের বার হবে। এবং দেশে যদি নির্বাচন থাকে, এটা আমরা সবসময় বলার চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলো ভয় পায় তখন জনগণকে। আমি আবার উদাহরণে, মনে আপার দল ক্ষমতায় আসলো এবার, পরে আমরা আশা করি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে হবে। ওনারা তখন আপনাকে আমাকে ভয় পাবেন। মানে শেখ হাসিনার সরকারের সাথে একটা গণতান্ত্রিক সরকারের ডিফারেন্স কি? এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সরকারকে ভয় পায়, আর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণকে ভয় পায়। এটাই হলো গণতান্ত্রিক ব্যবস্থা। তো সরকার যদি দেখে জনগণ এই জিনিসগুলো চাইছে, ওনার প্রতিদ্বন্দ্বী দল এগুলো বলে 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 মানুষের সাথে কমিউনিকেট করে তাদেরকে এটার সাথে মন ঠিক করে ফেলেছে, তখন ওনারা চান বা না চান ওনাকে করতে হবে, এটাই নিয়ম। এভাবেই আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ধাপে ধাপে এগিয়ে যায়। আমাদের, আমি শুরুতেই বলেছিলাম, আমাদের আসলে একেবারেই এক্সপেক্ট করা উচিত হবে না রাতারাতি অনেক কিছু হয়ে যাবে। আমরা এবার যেটা করা উচিত, পরিস্থিতি যতটুকু পারতাম আমরা পারবো না এখন, কারণ মাঠটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আপনি খেয়াল করবেন, শেখ হাসিনার পতনের সাথে সাথে নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মাঠে নেমেছে। কেউ কেউ চেয়েছেন এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে, বিপ্লবী সরকার করে স্টেটের কন্ট্রোল নিতে, পেরে ওঠেন নাই। এখন খুব স্বাভাবিকভাবে কেউ যদি এটা নিতে যায়, অনেকে আবার এটা থেকে ভয় পেয়েছে, সুতরাং তারা তাদের মতো করে তাদের জায়গা থেকে এটাকে অপোজ করতে শুরু করেছে। ফলে আমরা এখন অনেক বেশি সংস্কারও যে করতে পারবো আমি মনে করি না। সামনে যে নেগোসিয়েশন আছে, আমি এটুকু অন্তত চাই, কিছু গ্রস বিষয়ে, শুধু নির্বাচন না, অপরাপর কিছু বিষয়, যেমন একটা উদাহরণ দিই, পুলিশ সংস্কার কমিশনে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কিন্তু প্রস্তাব দিয়েছে, এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ প্রস্তাব আমার খুব ভালো লেগেছে। র্যাব বিলুপ্ত করতে বলছে, বিএনপিরও তৈরি করেছে র্যাব। আমাদের তো টেন্ডেন্সি আছে, আমি যেটা করেছি এটা ওনারা মানে ট্রেডিশনালি বলতো যেটা আওয়ামী লীগ অপব্যবহার করেছে, আমরা ঠিক ছিলাম, কিন্তু ওনারা ল্যাব বিলুপ্ত করার কথা বলেছে। এর চেয়ে আরও বড় জিনিস আছে, পুলিশকে ওভারসি করার জন্য একটা পুলিশ কমিশন তৈরি করার প্রস্তাবও কিন্তু বিএনপি দিয়েছে। তো আমরা এরকম, ওনারা অন্যান্য জায়গায়ও দিয়েছে, আমাদের এখানেও দিয়েছে, প্রত্যেক কমিশনে তাদের সুপারিশ আছে কমন, ওনাদেরগুলো অন্যদেরগুলো, ওনারা যেগুলো কম বলেছে যদি অন্যদের দু একটা ভালো মনে হয়, বিএনপির সাথে নেগোশিয়েট করে কিছু সংস্কার যদি বেসিক করা যায়, আমার কাছে এটা ভালো বিষয় বলে মনে হয়। তবে আবারও বলছি, কনভিন্স করে করতে হবে, গায়ের জোরে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। কিন্তু সবগুলোর মধ্যে যদি আবার রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়, যেমন ধরেন আপনি বললেন যে পুলিশকে ওভারসি করার জন্য একটি কমিশন হলো, সেই কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তারা যদি রাজনৈতিক আনুগত্য হয়, যেমন আমরা এর আগে দুর্নীতি দমন কমিশনে দেখেছি বা অন্য কমিশনগুলোতেও দেখেছি যে সে সম্ভাবনা থাকে, সব সময় সম্ভাবনা থাকে, সব সময়। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো আইন লিখিত হবে না, হয় নাই, যেটা নিজে নিজে একটা জিনিসকে ঠিক করতে পারে। আমি ধরুন কনস্টিটিউশন নিয়ে যখন এবার 5 আগস্টের পর অনেক আলোচনা হচ্ছে, আমি অনেকগুলো প্রোগ্রামে কনস্টিটিউশন নিয়ে আলোচনায় গেছি, বক্তা ছিলাম। তো কনস্টিটিউশন নিয়ে আমি একটা কথা প্রায় বলতাম, এটা আইন, যে কোনো আইন সম্পর্কেও সত্য, সেটা হচ্ছে কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। ভালো একটা কনস্টিটিউশন লাগবে, কিন্তু কনস্টিটিউশনকে ওভার এস্টিমেট করাও ঠিক না। আমরা কেউ কেউ ওভার এস্টিমেট করি। আইনে লিখলেই কি হয়, আমার একটা প্রিয় আইন, আমি এই আইনটা খুব পছন্দ করি, কারণ আমার কাছে একটা মারাত্মক অমানবিক ব্যাপার মনে হয় কাস্টোডিয়াল টর্চার, হেফাজতে নির্যাতন। তো বাংলাদেশ কনভেনশন এগেনস্ট টর্চার, ক্যাট, জাতিসংঘের যে কনভেনশন, ওইটা সে অনুস্বাক্ষর করেছে বলে বাংলাদেশ বাধ্য হয়েছে একটা আইন করতে 13 সালে। সেটা হচ্ছে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013। তো ওখানে নির্যাতনের সংজ্ঞা হচ্ছে এরকম, কষ্ট দেয় এমন কোনো শারীরিক বা মানসিক নির্যাতন। মানে এমন একটা আইন বাংলাদেশে আছে, পুলিশ আপনাকে নিয়ে পেটানো দূরে থাকুক, চট দেয়া দূরে থাকুক, আপনাকে হুমকি দিয়ে ভয়ও লাগাতে পারবে না, এই তোমাকে কিন্তু ক্রস ফায়ারে নিয়ে যাবো, ধরুন ভয় দেখানোর জন্য বললো, এই কথাও বলতে পারবে, বা তোকে এখানে আমি পেটাবো, এই যে আপনাকে মানসিক নির্যাতন করলো, এটাও ওই আইনে নিষিদ্ধ। কিন্তু আমরা কি এই আইন থাকার পরও বাংলাদেশে পুলিশ নিয়ে যাবে আর পেটাবে না? এটা কি হয়? আমরা মেনেও নিয়েছি, আমরা এসে কেউ কিন্তু প্রতিবাদও করি না। পুলিশ গেছেন মানে কটা মারটা খেয়ে আসলেন, এটা আপনি জানেন এটা হবে, অথচ আমাদের এমন একটা আইন আছে। এই জন্য বলছি যত লিখুন আর যত কিছু করুন, আসলে একটু ভিন্ন বিষয়ে আসতে চাই। বাংলাদেশের রাজনীতির আলোচনায় বিশেষ করে আপনি জানেন যে বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা অনেক বাদানুবাদ দেখলাম গত
কয়েকদিন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তাদেরও যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অনেক আলোচনা। আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো আস্তে আস্তে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি করছে, যেটা জুলাই বিপ্লবের ঐক্যকে অনেকটা অনৈক্যের সুর তৈরি করছে? এটা অবধারিত ছিল, মানে একদম অবাক হয়নি। বিএনপি আর জামায়াত পরস্পরের বিরুদ্ধে ফাইট করবে, এটাই নিয়ম। ধরুন আগে নির্বাচনী একটা জোট ছিল তাদের, বিএনপি আর জামায়াতের তো আসলে আদর্শ একই না। জামায়াত একটা আইডেন্টিটি বেসড পলিটিক্স করে। বিএনপি আগে কি করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করার সময় বিএনপির মধ্যে এক ধরনের সেন্টার রাইট টেন্ডেন্সি ছিল, জামাতকে সাথে রেখেছে। এখন তো আওয়ামী লীগ নাই, জামায়াত দল হিসাবে তার জায়গা থেকে সে মনে করছে যে সে এখন একটা বড় শক্তি হিসাবে মাঠে আসতে পারবে। এটা তাদের চিন্তা, ভুল কি সঠিক ভিন্ন আলোচনা, এবং দল হিসেবে সেটা চাওয়ারই কথা। সুতরাং তারা বিএনপিকে যেভাবে আক্রমণ করা যায়, যেহেতু বিএনপিকে আক্রমণ করা সহজ, বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল, ক্ষমতায় না থাকলে তো আপনি যে কোনো কিছু করতে পারেন। তাদের যদিও মানুষ মন্ত্রী ছিল, কিন্তু পুরো দেশ তারা চালাতে পারে, তারা আক্রমণ করছেন, তারা মনে করছেন তাদের জন্য এটা ভালো, এবং বিএনপিও খুব স্বাভাবিকভাবে তাই করবে। ৭১-এ বিএনপির গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, বিএনপি এতদিন অত বলে নাই, এখন বলছে তার প্রয়োজন মনে হচ্ছে। ট্রুলি তাই, তাদের প্রতিষ্ঠাতা যিনি আছেন ভেটারান মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, অনেক কিছু, প্রেসিডেন্টের কথা বাদই দিলাম। আবার লজ্জার ইতিহাস আছে জামায়াতের ৭১-এ, সে ওটাকে সরিয়ে ২৪-এর উপরে ভিত্তি করে দেশ হবে, প্রত্যেকে তার রাজনীতি করবে, এটাই নিয়ম, এভাবেই হয়। দলগুলোর উচিত এখন তাদের জায়গা থেকে এটা করা। কিন্তু আমাদের প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ায়, রাজনীতি করবেন কিন্তু কয়েকটা বেসিক জিনিস আপনি নড়চড় করতে পারবেন না। দেশ নির্বাচিত মানুষ চালাবে, আপনি আপনার সুবিধা হবে বলে আপনি নানান রকম কৌশল করে, নানান রকম ষড়যন্ত্র করে ক্ষমতার স্বাদ নিতে চান উইদাউট পলিটিক্স, এরকম কয়েকটা জিনিস কোনো দল করবে না। ভারতে দেখবেন প্রচুর বাদানুবাদ, আপনি রাহুল গান্ধীর সাথে নরেন্দ্র মোদীর ফাইট যদি দেখেন, কি বাদ রাখছেন, সবকিছুই বলছেন তারা। মানে উনি প্রকাশ্যে ওই যেটা নিয়ে রাহুল গান্ধী মামলায় পড়েছিলেন, ৩ মোদি, নীরব মোদি, ললিত মোদি আর নরেন্দ্র মোদি, বলছেন চোররা নামে শেষে মোদি দেয় কেন, এটা নিয়ে রাহুল গান্ধী মামলা হয়ে জেল হয়েছিল তার। তো প্রকাশ্যে চোর বলছেন একটা প্রধান, তাদের এই পর্যায়ের বাদানুবাদ আছে। কিন্তু আপনি দেখবেন ফরেন পলিসি বাংলাদেশকে দিয়ে যখন হচ্ছে, সবাই একসাথে, তখন দেখবেন তারা একই রকম জায়গায় দাঁড়াচ্ছে। তো আমাদের কয়েকটা কোর জায়গায় থাকবে, কিন্তু জনগণের কাছে যাওয়া, তাদের ভোট নেওয়ার জন্য একজন একজনকে সমালোচনা করবে, আক্রমণ করবে, এটা খুবই ন্যাচারাল। জাহিদ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট নীলোফার চৌধুরী মনি, জাহিদ ভাই যেটি বলছিলেন যে রাজনীতিতে বিএনপির আদর্শ জামাতের আদর্শ সম্পূর্ণ ভিন্ন, এবং রাজনীতিতে বাদানুবাদ থাকবেই। কিন্তু সাম্প্রতিক যে আলোচনা বিএনপির পক্ষ থেকে জামাতকে নিয়ে করা হচ্ছে, বা জামাত ইসলামী যে প্রত্যুত্তর দিচ্ছে, সেটা আসলে কি স্বাভাবিক মনে হয়? এমনই তো হওয়ার কথা ছিল, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। আমি মানে এইটুকু বলতে চাই যে জামাত এই ধরনের কাজ করবে, এটা অস্বাভাবিকভাবে আমি দেখি না। কেন দেখি না? কারণ তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, একটা অতীত ইতিহাস আছে, ইতিহাস এমনই কথা বলে। নইলে আপনি দেখেন যে বিএনপি জামাতকে ঘাট থেকে নামালে অনেকটুকু কতটুকু কি হতো ওই সরকারে, সেটা না বললেও এইটুকু হতো যে অনেকটুকু রিল্যাক্স পেত, রিল্যাক্সে থাকতো। কিন্তু বিএনপি কখনো এই কাজটা করে নাই। আমি এই জায়গাটা বিএনপির প্রতি আমি ভীষণ অনুরক্ত, কারণ আমি নিজে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম না, আমি অপেক্ষা করলাম তুমি কবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। আমি ধাক্কা খেলাম, আমি ছেঁকাই খেলাম, তবু আমি খেলাম যাতে আমি আমার বিবেকের কাছে ছোট না হয়ে যাই। বিএনপি এই জায়গাটায়, বিএনপিকে আমি খুব সাপোর্ট করি, স্যালুট করি। বিএনপি কখনোই জামাতের এত দুর্দশার সময় কিছুই বলে নাই, বরং আওয়ামী লীগ অনেক কটাক্ষ করেছে, অনেক কিছু বলেছে, বিএনপি চুপ করে থেকেছে, মুখ বুজে সহ্য করেছে। আজকে সেই জামাত যখন এই ক্ষমতার পালাবদলের পরের দিনই যখন বলে এক জালিম গেছে আরেক জালিম আছে, তখন কিন্তু মনে হয় যে ওই যে গ্রামে বলেন না যে কাউকে যদি তুমি উপকার করো তাহলে সঙ্গে একটা বাঁশ দিয়ে দিও। হ্যাঁ, আমার জামাতের ওই কথাটা মনে হয় আমার গ্রামের ওই মানে মুফাসসলের যে ভিলেজ পলিটিক্সাররা যা করে, জামাত তাই করে। দেশপ্রেমিক দল হিসেবে জামাত আছে এরকম। তারপরে যেটা বলবো পরীক্ষিত দেশপ্রেমিক, এই যে বললো যে সঙ্গে কাদের যোগ দিল, পরীক্ষিত দেশপ্রেমিক সেনাবাহিনীকে যোগ দিল। সেনাবাহিনী তো কোনো দল না, সেনাবাহিনী আমার জন্য যা, আপনার জন্য তাই, জাহিদের জন্য তাই, মঞ্জিল ভাইয়ের জন্য তাই, আমাদের সবার জন্য তাই এক। তো সেইখানে তাকে টানার কারণটা কি হলো? এবং নিজেকে এত শুদ্ধভাবে বলার
মানে তার মানে ওই যে ওইটা যে ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, মানে তুমি নিজে যাকে বড় বলে বড় সেই নয়, উনি নিজেকে এরকম করে নিজের তকমাটা লাগালো, সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে আসলো। এই যে জিনিসগুলো, অথবা এই যে আজহারিকে দিয়ে যে কথাটা বলালেন জামাত, এটা তো জামাতের কথা ছাড়া, এটা আজহারি হয়, আজহারি জামাত, এটা এতদিন মানুষ বুঝে নাই, কালকে ক্লিয়ার হয়ে গেল। এই দেশে শুনেন ফুলের মালা আর জুতার মালার মধ্যে পার্থক্য খুব কম আমি বলি। তো আজহারির সুনামটুক আজহারি দেখছে যে কোনোখানে গেলে লাখো লোক হয়, কিংবা জামাতি তার লোকগুলারে পাঠায় দেয়, ওই অনেকটা বৈষম্য বিরোধী ছাত্রদের মতো, সকালবেলা শিবির, বিকালবেলা বৈষম্য বিরোধী ছাত্র, মাঝখানে তফাতটা খালি টুপিটা খুলে পকেটে রাখা। হ্যাঁ, তো ওইটার মতো এখন আজহারি সাহেবের মানে মানুষের মানে কমেন্ট, বাজে কমেন্ট, নেগেটিভ কমেন্ট, এটা শুনতে তার বাদ ছিল। এখন দেখবে এই যে বাংলাদেশ, এর নাম বাংলাদেশ, আর ওনারা যে কাজগুলো বিএনপির সাথে করলো, বিএনপির অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নাই। বিএনপি সেই হিসেবে অনেকটা, যখনই তারা এই যে ওইটা বলল যে সেনাবাহিনী দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, তাহলে তখন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী সাহেব যে কথাটা বলছেন, আমি তো তাকে বলবো, তাকে আমি সাপোর্ট দিয়ে বলবো, শুধু আমার দল করার জন্য তাই না, আমার সিনিয়র নেতার জন্য এটা বলছি তাই না। সে তাহলে তো প্রশ্ন আসে, দেশপ্রেমিক মানে তো তাহলে আপনার অতীত ঘাটতে হবে। অতীতে আপনি ৭১-এ আপনার ভূমিকাটা কি ছিল, এবং আপনি ৭১-এর ভূমিকার পাশাপাশি আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? প্রত্যেকটা ৩টা সেক্টর আছে, যে ফোর্স আছে, জেড ফোর্স তার মধ্যে অন্যতম। বিএনপির দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাতেই যুদ্ধটা হয়েছে। হ্যাঁ, তো তাদের কি ভূমিকাটা ছিল? তো এই যে এই কথাগুলো কিন্তু আমরা বলতে চাই না, তারাই অবতারণা করে। আরও বলেছে 18 সালের নির্বাচনকে নিয়ে বলেছেন যে আসলে কারা মোনাফেকের দল, সে প্রশ্ন তুলেছেন যে সেই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। মুনিয়াপা, সেটি আমরা পরে শুনবো। আমরা মঞ্জিল মোর্শেদ ভাইয়ের কাছে যেতে চাই। মঞ্জিল মোর্শেদ ভাই, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আপনি যেহেতু বিচার বিভাগের সংস্কারের কথা বলছেন, আমরা যে গণহত্যার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আন্তর্জাতিক মানের যে বিচার আমরা করতে চাই, বা যে বিচারের নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, যারা শাস্তি পাবে, এই ধরনের বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া শুরু করা, বা যেটি বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে শেষ করবো, এটা আসলে এই সময়ের মধ্যে সময় বেঁধে দিয়ে একটি আন্তর্জাতিক মানের বিচার সম্পন্ন করা সম্ভব কিনা? দেখুন, এর আগে যখন বিচার হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তো একটা বিচার হয়েছে, সেখানেও কিন্তু দীর্ঘ সময় ধরে বিচারটা হয়েছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রত্যাশায় ছিল খুব দ্রুত কিভাবে করা যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের জুডিশিয়াল যে সিস্টেম, সেখানে কিন্তু এই দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে হয় এবং দীর্ঘ সময় ধরে হয়েছে। তারপরে প্রথম বিচার যেটা কাদের মোল্লা, তার গ্রেফতার এবং তদন্ত করে প্রাথমিক রায় হওয়া পর্যন্ত 2.5 বছরের বেশি সময় লেগেছে। তো সেই ক্ষেত্রে আপনার তারপরেও কিন্তু ইন্টারন্যাশনালি একটা কন্ট্রোভার্সি ছিল যে বিচার, এই কাদের মোল্লা, সেই কাদের মোল্লা, কারণ অনেকগুলো কারণ। কারণ আপনি বিচার যে করবেন, যিনি বিচারক হিসেবে বসলেন, কিভাবে নিয়োগ হলো, তার ব্যাকগ্রাউন্ড কি, তার চিন্তা চেতনা কি, পলিটিক্যাল চিন্তা কি, এই জিনিসগুলো দেখা হয়। আপনি প্রসিকিউশনে কাকে দিলেন, তারা কিভাবে আসলো, তার মোটিভেশনটা কি, সে কি চিন্তা করে এখানে এসছে, এগুলো দেখা হয়। এবং তারপরে হলো আপনার মঞ্জিল ভাই, একটা জিনিস জানতে চাই, মানে কোনো লয়ার কি এই কোর্টটার জুরিসডিকশন বা এই আইন এগুলো চ্যালেঞ্জ করতে পারে? পারবে না কেন, যে কোনো সময় পারে। তো এখন এইটি আপনার একটা প্রশ্ন। তো সেই আলোকে যদি আপনি আলোচনা করতে চান, তাহলে প্রথমেই আপনি দেখবেন যে এই যে গঠনটা হয়েছে, সেই গঠনটা হলো আপনার হাইকোর্টের একজন বিচারপতি নেওয়া হলো, নেওয়ার পরে সেই বিচারককেই কিন্তু এখানে দেওয়ার পরে সেখানে বিচার শুরু হয়ে গেল, মামলা হয়ে গেল। প্রসিকিউশনে যাদের নিয়োগ হলো, তারা প্রসিকিউশনের মধ্যে যারা চিফ প্রসিকিউটর, উনি কিন্তু আগে যে ওই সময় যে বিচার হয়েছিল আসামি পক্ষের আইনজীবী ছিলেন, এবং সেটি এখন চিফ প্রসিকিউটর হয়ে গেলেন। এবং সেখানে তিনি আবার বললেন যে 1 বছরের মধ্যে বিচারটা, তাহলে এই মানুষের মধ্যে ধারণা দিলে বিচারটা কি নিয়ন্ত্রিত হচ্ছে? কারণ আপনি তো আলাদা পার্ট, আপনি তো ওই সাইডের লোক, আমি এই সাইডের লোক, আমার সাইডে আমি বলতে পারি কি হবে না হবে। ওই সাইডে যে যখন এখানে বলা হয় যে এই করা হবে, তখন মানুষের মনে একটা সন্দেহের সৃষ্টি হয়। এবং সেই সন্দেহের সৃষ্টি ছাড়াও আপনি অন্য একটা জিনিস দেখবেন, প্রচুর আসামি এখানে আপনার আসামি তো মনে হয় কত 50, 100, 150, 200। তো প্রত্যেকটা আসামির পক্ষে তো আইনজীবী তাকে জেরা করবে,
তার আপনার সহজবাব করবে, তারপরে আর্গুমেন্ট করবে, তো এই সময়গুলো লাগবে না? তো সেই সময়গুলো লাগলে আপনি একটা মামলার কাদের মোল্লার মামলায় একজন আসামি, একজন মামলার আসামি যদি 2.5 বছর সময় লাগে, তো এখানে 50 জন যেখানে আসামি, তো সেখানে আপনার কি পরিমাণ সময় লাগবে এটা বুঝতে হবে। প্লাস আমাদের জুডিশিয়াল যে আপনার সিস্টেম, সেখানে তো একটু দীর্ঘসূত্রিতা আছেই, এই বিষয়গুলো জড়িত আছে। প্লাস হলো আপনার আরেকটা জিনিস হলো যে ইন্টারন্যাশনালি এটাকে কতটুকু নিরপেক্ষ মনে করা হবে, এই জিনিসটা এখন পর্যন্ত আমাদের ইয়েটা আসে নাই। আপনার ইন্টারন্যাশনালি কিন্তু এখন পর্যন্ত তেমন একটা কমেন্ট করা হয় নাই। এটা যদি শুরু হবে তখন কিন্তু এটা শুরু, এই যে আমরা যে আলোচনাগুলো করলাম না বিষয়গুলো, যে কিভাবে বিচারক নিয়োগ হলো, কিভাবে প্রসিকিউটর নিয়োগ হলো, এই সব, এবং কিভাবে মামলাটা হলো, এই সব বিষয়গুলো কিন্তু একটা ধারণা সৃষ্টি করে একটা কমেন্ট কিন্তু তখন ইন্টারন্যাশনালিও আসবে যে এই যে যেখানে বিচারটা হচ্ছে অপরাধ, আন্তর্জাতিক অপরাধের বিচার, সেই জায়গাটা কি হবে। এখন একটা প্রশ্ন আসবে, ধরেন বেসিক্যালি আপনি যদি যান, সেটা হলো আইনটা কিন্তু আওয়ামী লীগের আমলে করা, কিন্তু আপনি যদি আবার যখন 73-এ আইনটা হয়, হোয়াট ওয়াজ দ্য পারপাস? আপনি কি 73-এ আইনটা কিন্তু করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারটাকে টার্গেট রেখে, কিন্তু যারা আইন করেছেন তারা একটা জিনিস মিস করেছেন, সেটা হলো তারা প্রিএমবেলে ওই জিনিসটা স্পেসিফাই করেন নাই, যার ফলে ওই আইনটাকে কিন্তু এখন ব্যবহার করা যাচ্ছে। কিন্তু আপনি যদি যখন 73-এ যখন এই আইনটা হয়, তখন তো অন্য কোনো বিষয় মাথায় ছিল না, আসলেই 71-এ যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের জন্যই আইনটা করা হয়েছিল, এবং প্রিএমবেলে যারা আইন প্রণয়ন করেছেন তারা এই কথাটা লেখেন নেই, এবং না লেখার কারণে কিন্তু এই আইনটাকে আমরা আজকে ব্যবহার করতে পারবো, 20 বছর পরেও ব্যবহার করতে পারবো। কারণ ওখানে আবার বলা আছে যে বিচার কোন কোন বিষয়ে বিচার করতে পারবে, কোন কোন ইস্যুতে বিচার করা যাবে, সেখানে এই যে গণহত্যা, গুম, রাজনৈতিক পারসিকিউশন, এই সবগুলো বলা আছে। অতএব সেদিক থেকে আপনার এখানে এইটা বিচার করার সুযোগ আছে, কারণ এই আইনের মধ্যেই তো সংজ্ঞায় বলা আছে যে কোন কোন জিনিস এই যুদ্ধ, এই অপরাধ এই কোর্টে বিচার করা যাবে, সেখানে লেখা আছে। লেখা থাকলে তো কিছু করার নেই, আপনাকে করতেই হবে। তবে হ্যাঁ, ওই যে বিষয়টা হলো, সেটা হলো আইনটা করা হয়েছিল 73 সালে যুদ্ধ অপরাধের বিচার জন্য, এবং সেই যুদ্ধ অপরাধ ছিল 71-এর, কিন্তু সেইটা আইনে কোথাও উল্লেখ নাই, যার ফলে এই আইনটাকে আমরা ইন জেনারেলি ব্যবহার করতে পারছি। এটা ভবিষ্যতেও করা যাবে, আজকেই যে শেষ তা না, এই আইন আপনি ভবিষ্যতে আবারও ব্যবহার করতে পারবেন 20 বছর পরেও, যদি এটা সংশোধন না হয়। এখানে আইন তো একই রকম আছে, ওই যে জিনিসগুলো আছে, পলিটিক্যাল পারসিকিউশন, গুম, আপনার নির্যাতন, সবগুলোই আপনি যেভাবে করবেন সেটা করতে পারবেন। এখন প্রত্যাশাটা হলো যে আমরা যেটা 5ই আগস্টের পরে, পরিবর্তনের পরে আমরা কি জিনিস চাই, একটা জিনিসই চেষ্টা হলো যে মানুষের বিচারের অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয়। কেন এটা ইম্পর্টেন্ট জানেন? কারণ একটা রাষ্ট্রের যে 3টা অঙ্গ বলা হচ্ছে না, সংসদ, একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হলো বিচার বিভাগ। বিচার বিভাগকে কিন্তু একটা আলাদা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ আপনার গ্রামে জানেন যখন ঝগড়া লাগে, ফ্যামিলির মধ্যেও কিন্তু ঝগড়া লাগে, একজনকে কিন্তু এসে সালিশ করতে হয়, নাহলে কিন্তু এটা মিট আপ হবে না। সব জায়গায় কিন্তু সেই রকম, এই জন্যই রাখা হয়েছে বিচার বিভাগকে, তাকে কিন্তু আপনার গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে। এবং আপনাকে কেন বলা হয়েছে? কারণ আপনি যখন পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করলো, এই আইনের মধ্যে মৌলিক অধিকার পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী কোনো কিছু আসে কিনা এটা চেক করে ওই আইনটাকে কিন্তু কোর্ট আমার বাতিল করতে পারে। প্রশাসন একটা সিদ্ধান্ত নিল, একটা টেন্ডার দিল অবৈধভাবে, দেন যে লোয়েস্ট হয়েছে তাকে না দিয়ে যে হাইয়েস্ট হলো তাকে দিয়ে দিল, বা একটা চাকরি দিল যে যোগ্যতা নাই, সেকেন্ড হয় নাই, ফিফথ হয়েছে তাকে দিল, ফার্স্টে দিল না। এই জিনিসটা কোর্টে আসলে কোর্ট দেখতে পারবে যে এটা ঠিক হইল কিনা, অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স। আদালত হলো চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশের রাজনীতিবিদরা এই জিনিসটা উপলব্ধি করতে পারেন নাই, যে আদালতকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য রাখতে হয় দেশের ভালোর জন্য। যেটা আওয়ামী লীগ সরকার করেছে সেটা হলো আদালতকে দুর্বল করেছে। বিশেষ করে আইনমন্ত্রী যিনি ছিলেন, সেই আইনমন্ত্রী হলো সবচেয়ে বেশি রেসপন্সিবল আমাদের জুডিশিয়ারিকে ধ্বংস করার জন্য। কারণ বিচার বিভাগ আমরা তো 90-এর আগেও দেখেছি, এরশাদের সময়ও কিন্তু সামরিক শাসন, এরশাদও কিন্তু বিচারক নিয়োগ করেছে, কিন্তু আমরা দেখি নাই ওই বিচারকরা চেয়ারে বসে এরশাদের পক্ষে রায় দিচ্ছেন, আমরা সেটা দেখি নাই। অর্থাৎ 90 পর্যন্ত এক ধরনের ভাব ছিল, এরপরে আস্তে আস্তে ডেট্রয়েট হয়ে যেতে গত সবাই একদম চূড়ান্তভাবে। কারণ হলো বিচার বিভাগের সঙ্গে সরকারের যে যোগসূত্র, এই যোগসূত্রটার দায়িত্ব হলো আইনমন্ত্রীর, এবং সেইটি সে যদি প্রপারলি না করে তাহলে সেখানে ধ্বংস হয়। এবং সেটি করেছে আওয়ামী লীগ। যদি বিচার বিভাগকে স্ট্রং রাখতো, তাকে যদি সে দুর্বল না করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি এইরকম হয় না। কেন হয় না? ধরেন একটা সিম্পল উদাহরণ দিই আপনাকে। যখন বিএনপির উপরে নির্যাতন আসলো, খালেদা জিয়ার জেল হলো, 5 বছর জেল হলো, 5 বছর জেলে তো জামিন পাওয়া যায়। জামিনটা যদি পেত, অর্থাৎ বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো, জামিনটা যদি পেত, ওই বিএনপি কর্মীদের ক্ষোভটা আর আওয়ামী লীগের উপরে থাকতো না। কেন থাকতো না? রাজনীতি করে খালেদা জিয়ার সাজা হয়েছে, কোর্টে গেছি, আমরা জামিন পেয়ে গেছি। কিন্তু কোর্ট যখন ব্লক করে দিল
জামিন দিচ্ছে না, তখন কিন্তু এই পাবলিকের ক্ষোভটা কিন্তু কোর্টের উপরে গেল। কে হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট? আওয়ামী লীগ সরকার রেসপন্সিবল, কারণ আওয়ামী লীগ কোর্টটাকে স্বাধীন রাখার জন্য তারা ব্যবস্থা নেয় নাই। কোর্টটাকে তারা চাইছে, এমন মেকানিজম করেছে যে যাতে কোর্টের সবাই এমন একটা পরিস্থিতি থাকে যে রায় দেওয়ার আগে তাকে চিন্তা করতে হয়। এবং এটার প্রমাণ তো আমরা পেলাম, ষোড়শ সংশোধনী মামলার রায়, ওইটা তো একদম স্পষ্ট প্রমাণ, আর তো কিছু লাগে না। একটা রায় দেওয়ার কারণে দেখেন কি ম্যাচাকারটা করে দিল। তারপরে কি আর কোনো বিচারকের পক্ষে রায় দেওয়া সম্ভব? আজকের যে পরিস্থিতি, আজকে তো আপনি যখন ঘেরাও করেন, ঘেরাও করে বলেন যে বিচারকের পদত্যাগ করতে হবে, ঘেরাও করে যখন বলেন, তখন কি এই বিচারকরা আর স্বাধীনভাবে কোনো কিছু রায় দিতে পারবে? এটা তো স্বাভাবিকভাবে। আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। তারা ডিলে করছে তো ওই কারণে, সে ওই যে দ্বিমত পোষণ করছে যে দিব না, বাড়াবো না, সেই জন্য সে পরে ইবগালুর রহিমরে দিয়ে এটা দিয়ে ফ্যামিলিগতভাবে প্রেশার ক্রিয়েট করে তাকে দিয়ে পরে সাজা বাড়াইছে। সে যে ওই যে প্রথম ধাক্কায় না করছে এবং দেরি করছে, ঠিক আছে, এই জন্য তাকে অ্যাপিলেটে নেয় নাই তার বন্ধুরা। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। আজ স্থায়ী কমিটির বৈঠক, স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। সেখানে খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার একটা আহ্বান জানিয়েছেন। তার চিকিৎসার জন্য যাওয়া এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, দুটি বিষয় আসলে কোনোভাবে কানেক্ট হয় কিনা, বা তারেক রহমান সাহেবের দেশে ফিরে আসা। প্রথম কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া একটু আনসাং হিরো বলি না, যার সম্পর্কে আমরা কম কথা বলছি। মানে আমাদের এই পুরো গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়ার নাম খুব গুরুত্বের সাথে নিতে হবে। মানে আমি একজন চিকিৎসক হিসাবে বলছি, চিকিৎসক হতে হয় না, মানে আমরা যারা আশপাশে কখনো না কখনো লিভার সিরোসিসের পেশেন্ট দেখেছি, মানে ওটা আপনার লাইফ এক্সপেক্টেন্সি নষ্ট করে দেয়, আপনি বাঁচবেন কম, নষ্ট হতে থাকে। তো এটা ট্রান্সপ্লান্ট করা যায়, ওটা একটা বয়স লাগে, একটা ফিটনেস লাগে, এবং লিভারের পরিস্থিতি কি সেসব দেখতে। ধরুন 18 সালে বেগম খালেদা জিয়ার সাথে যখন এক ধরনের ডিল করার চেষ্টা করা হয়েছে, আপনি মেনে নেন, এই সিট দিচ্ছি ইত্যাদি ইত্যাদি করলে ঠিক হবে, উনি ওটা করেননি। উনি সবাই গেলে ওনার জীবন, মানে আমি মেডিকেল টার্মসে বলছি, মানে বিলিফ সরিয়ে রেখে উনি ঝুঁকি নিলেন। 24-এ ওনার সাথে আবার একই রকম আলোচনা। উনি যদি এই নির্বাচনে আসতেন, উনি সুন্দর মতো জেলের বাইরে গিয়ে উনি ওনার একজনকে হারিয়েছেন, থাকতে পারতেন। মানে আর অবাক লাগে, মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উনি আসলে এরকম সিদ্ধান্ত নিতে পেরেছেন, এবং এই সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত এই পরিস্থিতি তৈরি করতে পেরেছে। বিএনপি ধরুন ইলেকশনে গেল সমঝোতা করে, বিএনপি আগের বার সিল বেশি মারা হয়ে গেছিলো, এবার বিএনপিকে 50-60টা 70টা সিট দিল, মোটা দাগে একটা ডেমোক্রেসি ভাব দেখা যাচ্ছে। সরকার কিন্তু এই সিরিয়াস পরিস্থিতিতে হয়তো পড়তো না। তো তাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে উনি এখন যাচ্ছেন, এবং উনি অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। আমরা আশা করব উনি ভালো চিকিৎসা নিয়ে আরও ভালো হয়ে উঠবেন। তবে এটুকু যে হ্যাঁ, বাংলাদেশে এখন উনি সেফ বোধ করছেন, ওনার এখন যাওয়াটা, ওনার দল আছে, এবং আমরা জনাব তারেক রহমানের যে মামলাগুলো, প্রায় সব মামলাই নানান রকম ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে, এবং কোনোটা প্রসিডিউরালি ঠিক ছিল না। সো উনিও এই মামলাগুলো শেষ হলে উনিও সম্ভবত দেশে আসবেন, এটা আমাদের ডেমোক্রেসির জন্য ভালো। এটুকু বলে শেষ করি, আমরা রাজনীতির সমস্যা যদি থাকে, রাজনীতির সমস্যা যদি কাটাতে হয়, সেটা সমাধান আরও রাজনীতি, এটা সমাধান বিরাজনীতিকরণ না, আমাদের এটা মাথায় রাখতে হবে। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আলোচনা শেষ করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে কোনো শঙ্কা আছে কি? দেখেন, এখন যদি ইলেকশনটা ঠিক মতো সঠিকভাবে দেয়, এবং আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, যদি এটা অ্যাপ্লাই করতে পারি, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না, কারণ ওই যে দই দেখলেও ভয় করে না, চুন খেয়ে মুখ পুড়লে, আমাদের অবস্থাটা এরকম। আমরা এখনো গণতন্ত্রের যে জায়গাগুলো পদচারণা থাকে, সেই জায়গাগুলো আমরা ওইভাবে গণতন্ত্র পাচ্ছি না। লাইক আমি দেখেন, যারা গণতন্ত্রের কথা বলছে, যারা বলছে জুলাই বিপ্লবের কথা, যারা অভ্যুত্থান হোক তারা বিপ্লব বলছে, তারা কিন্তু
নিজেরা কিন্তু সরকারের সফট কর্নারে আছে, সরকারের সমস্ত সুবিধা নিচ্ছে। পাশাপাশি যখন আমি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলকে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় এরিয়ায় যেতে দেয় না বা বিভিন্নভাবে তাদের উপর এমবার্গো সৃষ্টি করে, তখন আমার মনে হয় যে এই গণতন্ত্রটা কি আসলে সঠিক গণতন্ত্র হবে? তারা কিন্তু সরকারেও আছে, তারা কিন্তু দিনে 7 বার চাইলে 7 বার মিছিল করতে পারে, সব তাদের দখলে। তাহলে এইটা কিন্তু আমাকে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগকেই স্মরণ করিয়ে দেয় তাদের এই আচরণগুলো। তো এখান থেকে মনে হয় যে সকালে সূর্য দেখলে যদি মনে হয় দিনটা কেমন যাবে, তাহলে এখান থেকে বোঝা যায় যে, এবং এই যে 21 বছর করা এই জায়গাটা, এটাকেও আমার কাছে খুব ভালো দৃষ্টি মনে হচ্ছে না। কারণ 17 বছর কেউ হয়েছে। 17 বছর ভোট আর 21 বছর নির্বাচন, বাংলাদেশের কোনো ছেলে মেয়ে, আমরাও কিন্তু ওই বয়সটা একটা সময় ছিলাম, কেউই কখনো আমাদের মনেই হয় না যে 25-এর আগে আমি নির্বাচন করব, আমি দাঁড়াবো, বা আমি 18-র আগে ভোট দিব। যখন আমি মানে আন্তর্জাতিকভাবে আমি সাবালকই হলাম না, আমি কেন ভোট দিব? একটা বছর আমার কতটুকু আসবে? শেষ করবো আলোচনা, হাতে সময় নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ভাই। আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি, রাজনীতি নিয়ে প্রশ্ন করতে চাই, যেটি মুনিয়াপা বললেন যে 21 বছরে প্রার্থী হওয়া আর 17 বছরে ভোটার হওয়া, এই যে একটি বিশেষ কোনো সুবিধা। আপনি যখনই একটা ধারাবাহিক সিস্টেমের ব্যতিক্রম কিছু করতে যাবেন, তখনই আপনার ধরে নিতে হবে যে সাম মোটিভেশন ইজ দেয়ার, কোনো একটা পরিকল্পনা আছে। তো এখন এই যে কমিশন যারা প্রস্তাব করছেন, দেখুন আপনার 21 বছরে আমি দেখলাম যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেখানে বলা হচ্ছে 21 বছরই ভোটার করার জন্য, তাই না, প্রার্থী হওয়ার জন্য। তাহলে কি আমরা কি স্কুল কলেজ বন্ধ করে দেব? তার মানে 21 বছর তো তার অনার্স শেষ হয় না, তাহলে কি সে ফার্স্ট ইয়ার অনার্স করেই সে রাজনীতিতে চলে আসবে, পার্লামেন্টে আর অনার্স ট্রান্সফার করার কোনো দরকার নাই? তাহলে পার্লামেন্টটা তো একটা ম্যাচিউর জায়গা, এখানে তো আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। তো সেই কন্ট্রিবিউট করার মতো পরিস্থিতি হওয়ার পরে না আপনি যাবেন ওখানে। আপনার এখনও যদিও বলা হচ্ছে যে 25 বছরে আপনার এখন যেটা আইন, যে 25 বছর হলে পরে আপনার সংসদ সদস্য হতে পারবেন। তাই কিন্তু দেখেন কয়জন আছে 25 বছরের, কিন্তু এটা তো একটা ম্যাচিউরিটির প্রশ্ন। ম্যাচিউরিটির প্রশ্ন, পার্লামেন্ট তো কন্ট্রিবিউট করার জায়গা, ওখানে তো আপনার লেবারগিরি করার জায়গা না, বা ওখানে আপনার পড়াশোনার মতো জায়গা না, ওখানে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। তো সেই কন্ট্রিবিউট করার মতো পরিস্থিতি একটা লোকের হওয়ার পরে সে যাবে। তো সেটাকে যদি আমরা সেইটা না করে পড়াশোনা রেখে যদি তাকে বলে দেই যে তোমরা সব পার্লামেন্টে চলে যাও, তাহলে সেটা তো আর এই যে ডাকসু টাকসু এগুলোর কোনো দরকার হয় না। তাহলে সেইটাকে পার্লামেন্টটাকে আমরা ডাকসুর মতো একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলোফার চৌধুরী এবং ডক্টর জাহিদুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রেখে টেলিভিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।